বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। এখানে আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব। তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তাহলে বন্ধুরা আমরা প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েই শুরু করব ক্লাসটি। তো দেখো এখানে প্রথম সেন্টেন্সটি কী রয়েছে, ইউ আর সিনিয়র ড্যাশ মি। এখানে এই শূন্যস্থানে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসবে, অর্থাৎ এই যে শূন্যস্থানটি রয়েছে তার আগে যে শব্দটি থাকবে সেই শব্দের পরে একটি নির্দিষ্ট প্রিপোজিশনই কিন্তু বসবে। তো এখানে দেখো ইউ আর সিনিয়র, এই যে সিনিয়র শব্দটি রয়েছে এই শব্দটির পরে কোন প্রিপোজিশনটি বসবে। এখানে অফ, টু, ইন, অন এই চারটি প্রিপোজিশন রয়েছে। এখানে বন্ধুরা অপশন বি টু প্রিপোজিশনটি বসবে, ইউ আর সিনিয়র টু মি। অবশ্যই তোমরা মনে রাখবে সিনিয়র শব্দটির পরে টু প্রিপোজিশনটি বসবে, তাই এখানে হবে ইউ আর সিনিয়র টু মি। পরের সেন্টেন্সটি দেখো, দিস গ্লাস ইজ ফুল ড্যাশ ওয়াটার অফ, টু, ইন, অন। তাহলে কোন প্রিপোজিশনটি এখানে বসবে, দিস গ্লাস ইজ ফুল ড্যাশ ওয়াটার। তাহলে এখানে এই যে ফুল শব্দটি রয়েছে এরপরে কোন প্রিপোজিশনটি আমরা বসাবো। এখানে বন্ধুরা অপশন এ অফ প্রিপোজিশনটি বসাবো, দিস গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, অর্থাৎ এই গ্লাসটি জলে পূর্ণ রয়েছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে দু একটি প্রশ্ন কিন্তু থাকেই, তাই তোমরা এখান থেকে কমন পাবেই। এর পরের বাক্যটি দেখো কি রয়েছে, আই অ্যাম গ্রেটফুল ড্যাশ ইউ। তাহলে এখানে কোন প্রিপোজিশনটি বসবে, অফ, অন, টু, ফর। এখানে বন্ধুরা অপশন সি টু প্রিপোজিশনটি বসবে, আই এম গ্রেটফুল টু ইউ, অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই যে গ্রেটফুল শব্দটির অর্থ হলো কৃতজ্ঞ। তো এখানে দেখো এই যে গ্রেটফুল শব্দটি রয়েছে, গ্রেটফুল ওয়ার্ডটি রয়েছে, এই গ্রেটফুল শব্দটির পরে সবসময় কিন্তু টু প্রিপোজিশনটি তোমরা বসাবে, অর্থাৎ এখানে আই এম গ্রেটফুল টু ইউ টু প্রিপোজিশনটি বসবে। পরের সেন্টেন্সটি দেখো, এবারের সেন্টেন্সটি কী রয়েছে দেখো, আই এম ক্যাপেবল ড্যাশ ডুইং মাই ডিউটিস। আই এম ক্যাপেবল ড্যাশ ডুইং মাই ডিউটিস। এখানে চারটে প্রিপোজিশন রয়েছে অপশনে ইন, অন, অফ, ফর। তাহলে কোন প্রিপোজিশনটি এখানে বসবে, এই ক্যাপেবল শব্দটির পরে কোন প্রিপোজিশনটি তোমরা বসাবে। এখানে বন্ধুরা অপশন সি অফ প্রিপোজিশনটি বসাতে হবে, আই এম ক্যাপেবল অফ ডুইং মাই ডিউটিস। তাহলে অবশ্যই মনে রাখবে ক্যাপেবল শব্দটির পরে অফ প্রিপোজিশনটি বসাতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, উই আর প্রাউড ড্যাশ আওয়ার কান্ট্রি ফর, অফ, টু, উইথ। এই চারটে প্রিপোজিশনের মধ্যে কোন প্রিপোজিশনটি বসবে। এই ধরনের বাক্য কিন্তু আমরা স্কুল লাইফে অনেক করেছি। যখন আমরা কোনো বিদ্যালয়ের রচনা লিখতে গিয়েছি ইংরেজিতে, বা আমাদের দেশ সম্পর্কে কোনো কিছু রচনা লিখতে গিয়েছি, তখন কিন্তু আমরা এই প্রাউড বা এই যে বাক্যটি রয়েছে এটি কিন্তু পেয়েছিলাম এবং অনেকবারও লিখেছিলাম। তাহলে এখানে কোন প্রিপোজিশনটি বসবে। এখানে বন্ধুরা অপশন বি অফ প্রিপোজিশনটি বসবে, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, অর্থাৎ আমরা আমাদের দেশের জন্য গর্বিত। তাহলে প্রাউড শব্দটির পরে সবসময় কি বসবে, অফ প্রিপোজিশনটি বসাতে হবে, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের জন্য গর্বিত। অবশ্যই তোমরা মনে রাখবে। এর পরের বাক্যটি দেখো কি রয়েছে, দি শপকিপার ডিলস ড্যাশ রাইস। এখানে ইন, অফ, টু, উইথ এই চারটে প্রিপোজিশন রয়েছে, কোন প্রিপোজিশনটি তাহলে এখানে শূন্যস্থানে বসবে, দি শপকিপার ডিলস ড্যাশ রাইস। তাহলে এই যে ডিলস শব্দটি রয়েছে এরপরে মনে রাখবে বন্ধুরা ইন প্রিপোজিশনটি বসবে, দি শপকিপার ডিলস ইন রাইস, অর্থাৎ দোকানদার কি করেন, চালের কারবার করেন। দোকানদার চালের কারবার করেন, ডিলস অর্থাৎ কারবার করা। ঠিক আছে, পরের বাক্যটি দেখো, অভিজিৎ ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস। এখানে ইন, অফ, টু, ফর এই চারটে প্রিপোজিশনের মধ্যে কোন প্রিপোজিশনটি বসবে, অভিজিৎ ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস। এখানে বন্ধুরা অপশন বি অফ প্রিপোজিশনটি বসবে, অভিজিৎ ইজ কনফিডেন্ট অফ হিজ সাকসেস। তাহলে মনে রাখবে কনফিডেন্ট শব্দটির পরে অফ প্রিপোজিশনটি বসাতে হবে, অভিজিৎ ইজ কনফিডেন্ট অফ হিজ সাকসেস, অর্থাৎ অভিজিৎ তার সফলতা সম্পর্কে কনফিডেন্ট, একেবারে নিশ্চিত। ঠিক আছে, পরের বাক্যটি দেখো, আই ওয়াজ অ্যানোয়েড ড্যাশ হিজ বিহেভিয়ার। আই ওয়াজ অ্যানোয়েড ড্যাশ হিজ বিহেভিয়ার। তাহলে এখানে কোন প্রিপোজিশনটি বসাবো, অ্যাট, ইন, টু, ফর এই চারটে প্রিপোজিশন রয়েছে, কোন অপশনটি এখানে বসবে।
এখানে বন্ধুরা অপশন এ অ্যাট প্রিপজিশনটি বসবে। আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। এখানে অ্যানয়েড যে শব্দটি রয়েছে, অ্যানয়েড শব্দটির পরে অ্যাট প্রিপজিশনটি বসাতে হবে। তাহলে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। অ্যানয়েড অর্থাৎ বিরক্ত প্রকাশ করা, ঠিক আছে। আই ওয়াজ অ্যানয়েড, আমি বিরক্ত ছিলাম, অ্যাট হিজ বিহেভিয়ার, তার আচরণে, তাহলে তার আচরণে আমি খুব বিরক্তি বোধ করেছিলাম, ঠিক আছে। পরের বাক্যটি দেখো কি রয়েছে। দিস বুক ইজ ডেডিকেটেড ড্যাশ হিজ মাদার। দিস বুক ইজ ডেডিকেটেড ড্যাশ হিজ মাদার। তাহলে এখানে উইথ, ইন, টু, ফর এই চারটে প্রিপজিশন রয়েছে। শূন্যস্থানে কোন প্রিপজিশনটি আমরা বসাবো? এখানে বন্ধুরা অপশন সি টু প্রিপজিশনটি আমরা বসাবো। দিস বুক ইজ ডেডিকেটেড টু হিজ মাদার, অর্থাৎ এই বইটি কী করা হয়েছে? ইজ ডেডিকেটেড, ডেডিকেটেড অর্থাৎ উৎসর্গীকৃত করা, ঠিক আছে, উৎসর্গ করা। তো এখানে দিস বুক ইজ ডেডিকেটেড টু হিজ মাদার, তাহলে এই বইটি তার মায়ের জন্য উৎসর্গ করা হয়েছে। পরের বাক্যটি দেখো। আই এম থ্যাঙ্কফুল ড্যাশ ইউ ফর ইউর কোঅপারেশন। আই এম থ্যাঙ্কফুল ড্যাশ ইউ ফর ইউর কোঅপারেশন। তাহলে এখানে শূন্যস্থানে কোন প্রিপজিশনটি আমরা বসাবো? অফ, ইন, টু, ফর, কোন প্রিপজিশনটি এখানে বসবে? এখানে বন্ধুরা অপশন সি টু প্রিপজিশনটি আমরা বসাবো। আই এম থ্যাঙ্কফুল টু ইউ ফর ইউর কোঅপারেশন, অর্থাৎ আই এম থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ। থ্যাঙ্কফুল শব্দটির অর্থ হলো কৃতজ্ঞ। আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। ফর ইউর কোঅপারেশন, কোঅপারেশন অর্থাৎ সহযোগিতা, তোমার সহযোগিতা করার কারণে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব, ঠিক আছে। তাহলে এখানে থ্যাঙ্কফুল শব্দটির পরে আমরা টু প্রিপজিশনটি বসাবো। অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে বন্ধুরা আমরা 10টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সম্পর্কে আলোচনা করলাম, আশা করি তোমাদের উপকারে আসবে। চলো এবারে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন বিষয়ে কিছু আলোচনা করব। অনেকেই তোমরা কমেন্ট করেছো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট বিষয়ে ক্লাস করার, তো আজকে আমরা এই বিষয়ে একটি ক্লাস করব। বন্ধুরা আজকে আমরা 10টি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য নিয়ে আলোচনা করব এবং সেগুলি ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে, তাই তোমরা এগুলি মনে রাখবে। দেখো প্রথম বাক্যটি কি রয়েছে? সদা সত্য কথা বলবে, অর্থাৎ সবসময় সত্য কথা বলবে। তো এর ইংরেজি ট্রান্সলেট কি হবে? অলওয়েজ। অলওয়েজ অর্থাৎ সদা বা সবসময়। অলওয়েজ স্পিক, সবসময় বলবে। কি বলবে? দি ট্রুথ, অর্থাৎ সত্য কথা বলবে। তাহলে অলওয়েজ স্পিক দি ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। তাহলে এই যে বাক্যটি রয়েছে অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়েই কিন্তু আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। পরের বাক্যটি দেখো কি রয়েছে। তিনি একজন সৎ ব্যক্তি। তিনি একজন সৎ ব্যক্তি। তাহলে এই বাংলা বাক্যটির ইংরেজিতে ট্রান্সলেট কী হবে? হি ইজ অ্যান অনেস্ট পারসন। হি ইজ অ্যান অনেস্ট পারসন। অনেস্ট অর্থাৎ সৎ এবং পারসন ব্যক্তি। তাহলে হি ইজ অ্যান অনেস্ট পারসন, তিনি একজন সৎ ব্যক্তি। এখানে দেখো এই যে অনেস্ট রয়েছে, এর আগে আমরা অ্যান আর্টিকেলটি বসিয়েছি। এখানে অ্যান আর্টিকেলটি কেন বসলো? দেখো এই যে অনেস্ট শব্দটি রয়েছে এখানে এইচ দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণটি সরেও দিয়ে হয়েছে। অনেস্ট, সরেও দন্ত নয়কার দন্ত শয়ট, অনেস্ট। তাই এখানে মনে রাখবে এইচের উচ্চারণ যদি অ বা আ দিয়ে শুরু হয় তার আগে অ্যান আর্টিকেল বসে। তাহলে আমরা এখানে আর্টিকেলের ব্যবহার সম্পর্কেও কিন্তু জানতে পারলাম। তাহলে তিনি একজন সৎ ব্যক্তি, ইংরেজিতে কী হবে? হি ইজ অ্যান অনেস্ট পারসন। এর পরের বাক্যটি কী রয়েছে দেখো। এখন বৃষ্টি পড়ছে বা হচ্ছে। এখন বৃষ্টি পড়ছে বা হচ্ছে, বা শুধু এখানে দিতে পারে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি হচ্ছে। তাহলে কি হবে ইংরেজিতে? ইট ইজ রেইনিং নাও। ইট ইজ রেইনিং নাও, ঠিক আছে। যদি এখানে এখন এই শব্দটি না থাকে তাহলে কিন্তু তোমরা নাও শব্দটি দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। তাহলে ইট ইজ রেইনিং এটুকু দিলেও কিন্তু হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এই এখন শব্দটি না থাকে তবুও কিন্তু তোমরা এই নাও শব্দটি দিতে পারো। ইট ইজ রেইনিং নাও। এবারে যদি বাক্যে আসে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? ইট ইজ রেইনিং হেভিলি। তখন নাও কথাটা কিন্তু তোমরা তুলে দিয়ে কী লিখবা? হেভিলি, ঠিক আছে। তাহলে ইট ইজ রেইনিং হেভিলি অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। পরের বাক্যটি দেখো। সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। এটি কি হবে? হি হ্যাজ বিন সাফারিং। তাহলে সে ভুগছে, সাফার অর্থাৎ ভোগা। তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার অর্থাৎ জ্বরে ভুগছে।
ফর 7 days, 7 দিন ধরে। ঠিক আছে, তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। এবারে দেখো আগের বাক্যটির মতোই 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। এর আগের বাক্যটি ছিল সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, এবারে বলেছে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। এই বাক্যগুলি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ একটু আগে শুরু হয়েছে বা কিছুদিন আগে বা কিছু বছর আগে শুরু হয়েছে, কিন্তু সেটি এখনও চলছে, এরকম বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখো 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে এবং আগের যে বাক্যটি ছিল সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, অর্থাৎ এখানে 2 ঘন্টা আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল এবং এখনও বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি পড়ছে, এবং 7 দিন ধরে জ্বরে ভুগছে, অর্থাৎ 7 দিন আগে থেকেই তার জ্বর শুরু হয়েছিল এবং এখনও তার জ্বর রয়েছে। তাহলে বর্তমানকালে কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, এরকম বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর গঠন কি হবে? এর গঠনটি দেখো বন্ধুরা, প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে। ঠিক আছে, এরপরে মূল যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে দেখো বন্ধুরা, ফর বা সিন্স যে কোনো একটি বসবে। যখন আমাদের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে তখন আমরা কি বসাবো? সিন্স বসাবো। আর যখন নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে না তখন আমরা ফর বসাবো। তো এখানে দেখো আমাদের ফর বসিয়েছি। এখানে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, অর্থাৎ আমাদের নির্দিষ্ট করে কিন্তু কোনো সময় বলা নেই যে সকাল 8টা থেকে বৃষ্টি পড়ছে বা সকাল 9টা থেকে বৃষ্টি পড়ছে, এরকম নির্দিষ্ট করে কিন্তু কোনো বলা নেই, শুধু বলা রয়েছে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। তাই এখানে ফর আমরা বসাবো। এবং যদি নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তখন আমরা সিন্স বসাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে সাবজেক্ট বসালাম, এরপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসালাম, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, এরপরে আমরা ফর বা সিন্স বসাবো এবং সবশেষে কি বসাবো? অবজেক্ট বসাবো। তাহলে আমাদের যে এই যে বাক্যটি রয়েছে দেখো এখানে ইট প্রথমে সাবজেক্ট, এরপরে দেখো ইটের সাথে হ্যাজ বিন বসবে, এরপরে রেইন হচ্ছে বৃষ্টি পড়া, এর সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, এরপরে দেখো এখানে ফর বসিয়েছি, কারণ এখানে নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই, শুধু বলেছে 2 ঘন্টা ধরে। ঠিক আছে, তাই এখানে আমরা ফর বসাবো। এরপরে দেখো 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, এখানে 2 আওয়ার্স লিখলাম, এটি হলো একটি অবজেক্ট। তাহলে এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম মেনে চলেছে। ঠিক আছে, এটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, এর ইংরেজি হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তাহলে আমরা সিন্স কখন বসাবো? ধরো একটি বাক্য এখানে আছে যে সে সোমবার থেকে জ্বরে ভুগছে, সে সোমবার থেকে জ্বরে ভুগছে, তাহলে সোমবার একটি নির্দিষ্ট কিন্তু বারের উল্লেখ রয়েছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে। ঠিক আছে, তাহলে এখানে সিন্স বসালাম। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট সময় এর উল্লেখ থাকলে, নির্দিষ্ট বারের উল্লেখ থাকলে আমরা কি সিন্স বসাবো, এবং নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকলে আমরা ফর বসাবো। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্যটি দেখো, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে আমরা এর ইংরেজি কী করবো দেখো, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এগুলি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এগুলি প্রাকৃতিক ঘটনা, অর্থাৎ এগুলি চিরন্তন সত্য। এগুলি কী হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কীরকম হবে? প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে বসবে বন্ধুরা অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবং এখানে মনে রাখবে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কিন্তু এস বা ইএস যোগ করতে হবে। তো এখানে আমরা থার্ড পারসন কাকে বলবো? এখানে সহজ সরলভাবে মনে রাখবে আমি, আমরা, অর্থাৎ আই, উই, এগুলি হলো ফার্স্ট পারসন। এবার তুমি, তোমরা, এগুলি হচ্ছে সেকেন্ড পারসন। ঠিক আছে, অর্থাৎ ইউ, ইউর, এবং বাদ বাকি যা রয়েছে হি, শি, ইট, দে, ঠিক আছে, এগুলি হলো থার্ড পারসন। তাহলে অবশ্যই কিন্তু মনে রাখবে আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, এবং বাদ বাকি যা রয়েছে সব হলো সেকেন্ড পারসন। তাহলে আমাদের এই যে বাক্যটি রয়েছে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এখানে সাবজেক্ট হচ্ছে সূর্য, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখব দি সান। ঠিক আছে, তাহলে দি সান। এবারে কি এখানে ভার্ব কোনটি? উদয় হওয়া, উদিত হওয়া। উদিত হওয়া ইংরেজি কি? রাইস। তাহলে
আমরা দি সান এবারে রাইস লিখবো, কিন্তু এখানে রাইস লিখলে কিন্তু হবে না। এখানে দেখো সূর্য, এটি কিন্তু কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব। তো এখানে দেখো রাইস, RISE রাইস, এখানে কিন্তু শুধু এস যোগ করলেই হবে। তাহলে দি সান রাইজেস। এবার পূর্ব দিকে কি হবে? ইন দ্য ইস্ট, আমরা ইন দ্য ইস্ট এখানে করব। যখন আমরা কোনো দিক বোঝাবো তার আগে কিন্তু ইন প্রিপোজিশন ব্যবহার হয়, এটি কিন্তু প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কেও আমরা এখানে জানলাম। তাহলে দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরের বাক্যটি দেখো, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, একই ধরনের বাক্য। তাহলে কী লিখবো? অস্ত যাওয়া ইংরেজি সেট, তাহলে দি সান সেটস, এখানে এস যুক্ত করেছি কারণ এখানে দি সান হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দি সান সেটস, সূর্য অস্ত যায়। কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে, তাহলে ইন দ্য ওয়েস্ট। দি সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এরপরের বাক্যটি দেখো, রোদে দৌড়াদৌড়ি করবে না, রোদে দৌড়াদৌড়ি করবে না, তাহলে এখানে এর ইংরেজি কি হবে? দেখো এখানে আমাদের রোদে দৌড়াদৌড়ি করবে না, এটি হলো একটি নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে আমরা কি করব? ডু নট বা ডোন্ট, ঠিক আছে, যে কোনো একটি লিখলেই কিন্তু হবে, ডু নট বা ডোন্ট। এবারে রান ইন দি সান, তাহলে ডোন্ট রান বা ডু নট রান, অর্থাৎ দৌড়াদৌড়ি করবে না। এবার কোথায় দৌড়াদৌড়ি করবে না? রোদে। রোদে এর ইংরেজিতে হয় বন্ধুরা ইন দি সান, তাহলে ইন দি সান এর অর্থ বোঝায় রোদে, ঠিক আছে। তাহলে ডু নট রান ইন দি সান বা ডোন্ট রান ইন দি সান, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করবে না। এই বাক্যগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। পরের বাক্যটি দেখো, এবার দেখো, সে কফি পছন্দ করে, সে কফি পছন্দ করে। এগুলি বন্ধুরা, এগুলি কি? এগুলি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, এবং এই ধরনের বাক্যই কিন্তু তোমাদের থাকবে। তাহলে সে কফি পছন্দ করে, তাহলে হি বা সি তোমরা যে কোনো একটি লিখতে পারো এখানে, ঠিক আছে। তাহলে এখানে হি বা সি। এবারে পছন্দ করা, কি পছন্দ করার ইংরেজি হলো লাইক, তাহলে পছন্দ করা একটি ভার্ব, তাহলে সাবজেক্টের পরেই আমরা ভার্ব বসাবো, হি বা সি সাবজেক্ট লিখলাম, এরপরে ভার্ব বসাবো লাইক, ঠিক আছে। কিন্তু এখানে লাইক হবে না, লাইকস হবে, কারণ এখানে দেখো সে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্ট কী হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের সাথে এস বা ইএস বসাবো, তাই এখানে এস বসালাম। এবারে হি বা সি লাইকস, অর্থাৎ সে পছন্দ করে, কি পছন্দ করে? কফি পছন্দ করে, তাহলে হি লাইকস কফি। বা তোমরা যদি লেখো শি লাইকস কফি, যে কোনো একটি লিখলেই কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো 10 নাম্বার কি রয়েছে? আমি কফি পছন্দ করি। এবারে এখানে তোমরা দেখো, আমরা এই যে সাবজেক্টের ব্যবহারটা, তার জন্যই কিন্তু একই বাক্য দিয়েছি, আমি কফি পছন্দ করি, তাহলে আই লাইক, ঠিক আছে। আমি পছন্দ করি, কি পছন্দ করি? কফি পছন্দ করি, তাহলে আই লাইক কফি। এখানে দেখো এখানে এস রয়েছে, এখানে কিন্তু এস নেই। এই দেখো এখানে আমি কিন্তু থার্ড পারসন নয়, আমি হচ্ছে ফার্স্ট পারসন। কি বললাম? আমরা ফার্স্ট পারসন, তাহলে এখানে আমি হচ্ছে ফার্স্ট পারসন হলে কিন্তু মেইন যে ভার্ব রয়েছে সেটিই বুঝবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু এস বা ইএস যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, এই যে বাক্যগুলি 10টি বাক্য সম্পর্কে আলোচনা করলাম, অবশ্যই কিন্তু এগুলো তোমরা মনে রাখবে। তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিপোজিশন এবং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটের বিষয়ে আজকে আলোচনা করলাম, আশা করি তোমাদের উপকারে আসবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।